প্রশ্নোত্তর আলোচনা পর্ব। ভাষার দর্পণে সমাজ মন। এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন শ্রীমতী অলকানন্দা সেন, শ্রীমতী সংঘমিত্রা রায়চৌধুরী, শ্রীমতী মীরা চন্দ্র, শ্রী ধনঞ্জয় পাল ও পল্লবী বসু দত্ত। সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই গুরুমন্ত্র কালচারাল সোসাইটি প্রায় প্রতিদিনই ভারত তত্ত্ব এবং তার বিভিন্ন যে আধ্যাত্মিক শাখাগুলি তার চর্চা করে থাকে, তেমনি বেদান্তের চর্চাও হয় স্বাভাবিকভাবেই, উপনিষদ, বেদান্ত। তাই বেদান্তের শুরুতেই একটি কথা বারবার বলছেন আচার্যরা যে প্রশ্নহীন জীবন হচ্ছে মৃত্যুর জীবন। আমাদের গুরু পরম্পরায় তাই প্রশ্ন করাকে বারবার অ্যালাউ করা হচ্ছে। প্রশ্ন না করলে সেই প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত ঋষিরা, পরবর্তী আচার্যরা এই যে তাদের যে সকল বিষয়গুলি, তাদের যে স্তোত্র, তাদের যে ভাব শাস্ত্র আজকে আমরা উপহার পেয়েছি, সেগুলি হয়তো আমরা পেতাম না। কাজেই আর একবার আজকে যারা এই প্রশ্নোত্তর আলোচনা পর্বে অংশগ্রহণ করেছেন তাদের নাম আমি বলে দিচ্ছি। শ্রীমতী অলকানন্দা সেন, শ্রীমতী সংঘমিত্রা রায়চৌধুরী, শ্রীমতী মীরা চন্দ্র, শ্রী ধনঞ্জয় পাল ও পল্লবী বসু দত্ত। প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা এই মনজ্ঞ অনুষ্ঠানের ভিতরে যে গভীর বাণী সেটি আসুন আমরা এখন শুনি। ভাষার দর্পণে সমাজ মন। আজ আমাদের বিষয় হচ্ছে ভাষার দর্পণে সমাজ মন। এই পরিপ্রেক্ষিতে আমার ছোটবেলার একটা ঘটনা মনে পড়ছে। তখন আমার বয়স সেরকম নয়, এরকম হবে, আমেরিকান ইংলিশ সবে ঢুকতে শুরু করেছে। আমাদের বাড়িতে একটা নিয়ম ছিল যে স্কুল থেকে আসবে সন্ধেবেলায় 4টে থেকে 6টা, মানে রাস্তার আলো জ্বালার আগে বাড়ি ঢুকতে হবে। সেদিন কোনো কারণে খেলতে গিয়ে দেরি হয়ে গেছে, অতএব মায়ের নিয়ম অনুযায়ী বারান্দা সিঁড়িতে বসে থাকতে হবে। ঠিক আছে, তার মানে হলো সন্ধ্যের জলখাবারটা আর হবে না। খেলে ফিরেছি তো, বসে আছি। তারপরে হোমওয়ার্ক করার জন্য মা ডাকবেন, তখন যাব। হোমওয়ার্ক করা হলো, হয়ে গেল 8:30টায় রাত্রের খাবার। তো তখন আমাদের খাবার টেবিলে বাবা মা নানা রকম আলোচনা করতেন। খাবার দেওয়া হলো, কথায় কথায় আমি বললাম, ড্যাম দিস ফুড। বাবা বললেন, লিভ দ্য টেবল। রাত্রি 10টায় মা কিছু খাবার নিয়ে এসে বললেন, আজ তুমি যে কথাটা ব্যবহার করেছো তার মানেটা তুমি জানো? আমি বললাম, না মা, স্কুলে সবাই ব্যবহার করছেন, বড়রা ব্যবহার করছে, তাই আমি ভাবলাম এটা বুঝি। মা বললেন, না বাবা, এই কথার মানেটা এই, এটা আর ব্যবহার করো না। আজীবন তাই আর কিছু অন্যদিকে যাওয়াই হলো না। আমার প্রশ্নটা হচ্ছে, ইংরেজিতে একটা কথা আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সমস্তই প্রাথমিক শিক্ষা আমরা বাবা মার কাছেই শিখি। আজকে আমরা সেইভাবে এগোতে পারছি? এই প্রশ্নের উত্তর তো অভিভাবকরা বলবেন, আমার আর কি বলার আছে। দিদির কাছে যা শুনলাম আমরা, সামান্য ওইটুকু কথা, ড্যাম দিস ফুড, পিতা বললেন লিভ দ্য টেবল। এখন যদি এরকম শাসনও হয়, সে শাসন সহ্য করবার ক্ষমতাও নেই। কিংবা এরকম হতে পারে অন্যদিকে অর্থ, শাসন করা উচিত নয়,
এরকম একটি যেন অলিখিত নিয়ম এখন প্রচলিত। আবার কেউ কেউ শাসনের নামে এত অত্যাচার করে ফেলছেন, সেরকম ঘটনারও নজির দেখতে পাওয়া যায় অজস্র। সেখানে দেখা যাচ্ছে একদম ছোটবেলা থেকেই ওই টুকুটুকু বাচ্চারা ডিপ্রেশন ইত্যাদি শিকার হয়ে যাচ্ছে। আসলে ঘটনাটা কিছু না, আমরা সমাজে আছি কিন্তু আমরা সমাজবদ্ধ নই। সমস্যাটা এখানে। প্রত্যেকে এত মানুষ, এত পপুলেশন, ধীরে ধীরে আমাদের একটা জনসমুদ্রে পরিণত হচ্ছে সমাজ। সংস্কৃতে এই সমাজ কথাটি তো একটু সংস্কৃত শব্দ, সংস্কৃত পদ। সেখানে বলা হচ্ছে মানে সং পূর্বক আজ ধাতুর সঙ্গে ঘং প্রত্যয় করলে সমাজ, এই কথাটি আসে, সমাজ কথাটি আসে। আর এইটির যদি সমাস তৈরি করি কি হবে না, সমম অজন্তি ইয়াসমিন জনাহা। এর মানেটা কি হচ্ছে? অজন্তি মানে চলা, সমানভাবে সমান স্থান বেয়ে যে চলা, সেই যে একটি পরিসর, সেইটি যে সেখানকার যে একটা পরিবেশ, তাকে বলা হচ্ছে সমাজ। সমাজ মানে শুধু বাড়ি তুলে দেওয়া নয়, সমাজ মানে শুধু রাস্তাঘাট তৈরি করা নয়, সমাজ মানে শুধু শপিং মল তৈরি করা নয়, মানে সমাজ মানে শুধুমাত্র হৈহুল্লোড় করা নয়। সমাজে যেখানে প্রয়োজন সমাজবদ্ধতা, একে অন্যের অসুবিধে দেখলে মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া সমাজের পরিচয় নয়। যখন আমাদের পূর্বপুরুষরা সে গুহাচারী ছিলেন, তো সেই গুহাচারী অবস্থায় কেন তারা সমাজবদ্ধ হয়েছিলেন না, বন্য প্রাণীর আক্রমণ বা প্রাকৃতিক বিপর্যয় এইগুলির সঙ্গে লড়বার জন্য তারা সবাই বেঁধে বেঁধে থাকতেন এবং একে অন্যের অসুবিধেতে তারা ঝাঁপিয়ে যেতেন। এটি শুধু মানুষ কেন, এটা একটা অ্যানিমাল বিহেভিয়ারে এটা দেখতে পাওয়া যায়। প্রত্যেকটি প্রাণী জগতে এই তাদের গোষ্ঠীবদ্ধতা রয়েছে, একমাত্র আজকের তথাকথিত সভ্য সমাজে তা দেখা যাচ্ছে না। এটা দুঃখের বিষয় বলবো কি কিসের বিষয় বলবো জানি না, তবে হ্যাঁ, আমরা শাস্ত্র মানি, আচার্যদের কথা আমরা শুনে বড় হয়েছি বা বিশ্বাস করি। এরকম যে একটি অবস্থা আসবে তার পূর্বাভাস আমাদের বহু শাস্ত্র দিয়ে গেছেন, যে এরকমই একটি অন্ধকারাচ্ছন্ন সামাজিক পরিস্থিতি কালে কালে আসবে। হয়তো তারই আমরা দৃষ্টান্ত পাচ্ছি। কিন্তু কেন আমরা আমাদের এই পারিবারিক শিক্ষাই যে আমাদের আসল শিক্ষা, এই পারিবারিক শিক্ষার জায়গায় কে কতটা আমরা সচেতন, কে কতটা আমরা স্বার্থপরতা শেখাই, কে কতটা আমরা পরার্থপরতা শেখাই, কে কতটা আমরা সংযত ভাষা, কারণ আমাদের বিষয়টা আজকে ভাষার দর্পণে সমাজ মন। যখন মানুষ ভাষাতে সংযত কখন হয়, যখন সে বোঝে আমার এই কথাটা বললে আমার সামনের মানুষটি ব্যথিত হতে পারেন, তাই তাকে যদি আমার বলতেও হয় আমার ভেতরে খুব ক্রোধ আছে, কিন্তু ক্রোধকেও আমাকে সংযত ভাবে প্রকাশ করতে হবে, কোনোভাবে যেন তার সম্মান হানি না হয়। যদি আমাদের আত্মসম্মান না থাকে আমরা অন্যকে সম্মান দেব কি করে? জানি না, সেটি আমার বলার দায়িত্ব নয়। যার যার ঘরে শিশু রয়েছে, সে শিশুদেরকে বড়রা কিভাবে কোন শিক্ষা দিচ্ছেন সেটা তো বড়রা বলবেন। কাজেই সেটি সমাজের ওপরই ছাড়া থাকলো। আমি এবার অনুরোধ করব, আজকে আমাদের এর পরবর্তী অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ, তাই আর আমি সময় নষ্ট করতে চাইছি না। আমি চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয়া সঙ্ঘমিত্রাদির কাছে। প্রথমে অলকানন্দাদির কাছে শুনলাম, তাকে আমি শ্রদ্ধা জানাই। শুনলাম আজকের দিনে চরম অস্থির অশান্ত সমাজ চরিত্র সকলের পরিচিত। কোনো অলিক সুখের খোঁজে আমরা ছুটে চলেছি সর্বদা। আমাদের মন একটা পেন্ডুলামের মতো দুলছে সর্বক্ষণ। যতক্ষণ ভোগে লিপ্ত থাকছে ততক্ষণ আনন্দিত, আর কামনার বস্তু না পেলেই সম্পূর্ণরূপে অবসাদে ডুবে যাচ্ছে সেই মন। এই আসক্তি তাড়িত লোভী সমাজ যে কঠোর রূঢ় কটু ভাষা ব্যবহার করবে, এতে আর আশ্চর্য কি? ভাষাই তো মনের ভাবকে প্রকাশ করে। অহংয়ের হুঙ্কার আস্ফালন অশালীন ভাষা আমাদের মূঢ়মতি সমাজকে পারমার্থিক পথ থেকে বহু দূর সরিয়ে নিয়ে গেছে। পুরুষোত্তম শ্রী রামচন্দ্র নিজ মুখে মানুষের জীবনকে তুলনা করেছেন একটি ব্যাঙের সাথে।
সেই ব্যাঙ তার জিহ্বা বার করে অধীর আগ্রহে খাদ্যের অপেক্ষায় বসে আছে। মন সম্পূর্ণভাবে সেইখানে নিবদ্ধ। খেয়ালই নেই সে আসলে বসে আছে একটি সাপের মুখগহ্বরে। যে কোনো মুহূর্তে অনেক গ্রাস হয়ে তার জীবনের অবসান ঘটতে পারে। কি বিপন্ন এই সমাজ! পল্লবী, এর থেকে বেরোনোর পথ কি? বিশেষত ভগবান বুদ্ধের কোনো বাণী এই উগ্রবাদী হিংসাত্মক পথ ছেড়ে পারমার্থিক পথের দিকে নিয়ে যেতে পারে না? খুব গভীর প্রশ্ন, উত্তর দেওয়ার অতটা সময় যদিও আমার নেই। সংক্ষেপে 2-4টি বিন্দু ছুঁয়ে যাই। আমার কানে যেটি এলো, দিদি যে প্রশ্নটি রেখেছেন তার যে প্রথমে যে কথাটি তিনি বললেন, মুখের ভাষার মান বড্ড পড়ে যাচ্ছে আজকাল। আগে আমরা জানতাম যে কিছু ভাষা থাকে, কিছু শব্দ থাকে সবার সামনে বলা যায় না। বন্ধু বান্ধবরা ঠাট্টা তামাশা করে হয়তো এমন কিছু আলোচনা করছে, বড়রা এসে গেলে সবাই চুপ করে যেত। তাই বলে কাউকে আক্রমণ করে আমাদের, সত্যি কথা, অনেক দুষ্টুমি হয়েছে, অনেক মজা হয়েছে, কিন্তু বন্ধু বন্ধুতেও যদি ঝগড়া হয়েছে কখনো, বা কেউ কাউকে অপছন্দও করেছে, কখনো আক্রমণাত্মক এই ভাবটি কিন্তু প্রকাশ পেতে দেখিনি। কি জানি, হয়তো বার্ধক্য আসছে, হয়তো এটাই এখন দস্তুর, এটাই মেনে নিতে হচ্ছে। কারণ আমি নিজেকে অনেক পুরনো দিনের লোক মনে হয়, তো সেই জন্য হয়তো আমার এখন বার্ধক্যজনিত সমস্যা, তাই এখন এই দস্তুরটাই স্বাভাবিক বলে মনে হচ্ছে। যে যদি সোশ্যাল মিডিয়া খোলা যায়, দেখতে পাওয়া যায় কেউ কাউকে চেনে না, দূর দূর পর্যন্ত তাদের কারোর সাথে কারোর সম্পর্ক নেই, কিন্তু কি অবলীলায় একজন অপরজনকে কদর্য শব্দ প্রয়োগ করে গালমন্দ করছেন। কি করে পারেন? কি করে পারেন? যাকে তুমি দূর দূর পর্যন্ত চেনো না, তোমার তার সঙ্গে মতবিরোধ থাকতে পারে, অনেক কিছু মতান্তর থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। তুমি একজন কেউ পোস্ট করেছেন, সে পোস্টের নিরিখে তুমি তোমার মন্তব্য লিখে বেরিয়ে যাও তোমার পছন্দ না হলে। তাই বলে ওরকম ভাষা? সরস্বতী কিরকম টাইপ করে কি করে, আমার কিরকম লাগে ভাবলে। কারণ লিখতে হবে তো, মনে যে কথাটা আসছে সেটা তো লিখতে হবে। লেখা দিয়ে কি করে বেরোয় এরকম শব্দ? একটু মাঝে মাঝে আটকেও উঠি। আগে অল্প অল্প দেখা যেত, কিন্তু ইদানিং দেখছি এটা বাড়বাড়ন্ত। সবাই সবাইকে বলছেন, এবং তাদের প্রোফাইল যখন দেখছি তারা কিন্তু রীতিমতো উচ্চ পদে রয়েছেন, উচ্চ শিক্ষিত ব্যক্তি। এমন নয় যে তাদের প্রথাগত একাডেমিক কোয়ালিফিকেশন নেই। খুব দুঃখজনক। আগে শুনতাম পুরুষরা বেশি কদর্য শব্দ প্রয়োগ করেন, মেয়েরা করেন না। ওরে বাবা, এখন তো মেয়েরা পুরুষদের ছাপিয়ে যাচ্ছে, এমন সব ভাষা। কিন্তু কেন? আমিও সবকিছুই খারাপ বলে চোখ বন্ধ করে দেওয়া লোক নই। ভাবি, যে জিনিস আমায় ধাক্কা দেয় আমি ভাবি, এই যে সমাজ, কারণ সমাজ মন আর ব্যক্তি মন কিন্তু আলাদা নয়। আমার শুধু এটি ভয় করে, আমার মধ্যে এরকম কোনো বৃত্তি নেই তো? আজকে যারা এরকম করছে, এরকম কোনো সম্ভাবনা আমার মধ্যেও নেই তো? যে আমিও পথে ঘাটে কারোর সঙ্গে কোনো অশান্তির অবস্থা যদি মানে উপস্থিত হয়, কেউ যদি অন্যায় করতেও কাউকে দেখি, এরকম শব্দ আমার মুখ দিয়ে বেরোবে না তো? এটি নিজেকে জিজ্ঞাসা করি। কারণ অপরের দিকে আঙুল তুলে দেওয়া খুব সোজা, কিন্তু যখন দেখি যে গোটা সমাজটা কিন্তু আমার অংশ আর আমিও সমাজের অংশ, তখন অপরের অধঃপতন দেখলে মনে হয় আমি অধঃপাতিত হয়েছি, তাই খুব কষ্ট পাই। তো এখানে প্রশ্ন কেন? আমার কাছে এটাই মনে হয় যে এখন মানুষটা খুব দুঃখে আছে, ভীষণ ফ্রাস্ট্রেশন, কারণ মন ঠিক নেই। মানুষের মন যদি ভালো থাকে, যার জন্য নিজে সুখে থাকলে অপরকে সুখে রাখা যায়, নিজের পেট ভরা থাকলে অপরকে খাওয়ানো যায়। যার নিজের পেটেই খিদে, সে কি করে অপরকে খাওয়াবে? যার নিজেরই অশান্তি, সে অপরকে কি করে শান্তি দেবে? আমার এটাই মনে হচ্ছে যে এখন ভীষণ অশান্তি, একটা গভীরতর মানসিক অসুখে ভুগছে আমাদের সমাজ। তাই সেই রোগটি কি করে সারানো যায়, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এটাই। আমরা প্রত্যেকেই ভাব নিয়ে তো যার যার ঘরে ফিরবো, কাজে আমাদের একটু ভাবতে হবে যে এই প্রত্যেকের মনের রোগ। আমাদের বাড়িরও যদি কোনো সদস্য হঠাৎ দেখা যায় খুব খিটখিটে হয়ে যাচ্ছেন, কেন হচ্ছেন, তার পাশে এসে একটু বসতে হবে,
শুধু মোবাইলে নিজে নিজে ব্যক্তিগত ব্যস্ত হয়ে থাকলে হবে না। যে কেন খিটখিটে হচ্ছে, তাহলে কি ওর মনে কোনো সমস্যা হচ্ছে? হয়তো সে বাড়িতে খিটখিট করছে, বাইরে গিয়ে ঝগড়াঝাটি কারোর সাথে হলে সেও হয়তো এমন ভাষা বলে আসছে যা আমি জানতে পারছি না। সুতরাং আগে আমাদের নিজেদের দিকে আঙুল তুলে ভাবতে হবে, আমাদের আরো সচেতন হতে হবে। কারণ আমরা সবাই গোষ্ঠীবদ্ধভাবে কালেকটিভ কনসিয়াসনেসে একটাই সমাজ, খণ্ড খণ্ড দ্বীপের মতন কিন্তু সমাজ নয়, আমরা সবাই মিলে একজন। তাই এই অদ্বৈতের শিক্ষা, যা আমাদের বেদান্তের মূল সুর, যা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দিয়ে গেছেন, যা আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ দিয়ে গেছেন, যা আমাদের স্বামী বিবেকানন্দ দিয়ে গেছেন, এবং সর্বোপরি ওই আত্মান মোক্ষার্থম জগদ্ধিতায় চ, যে কথাটি বেলুড় মঠের মূল আদর্শ স্বামীজির হাত ধরে আমাকে কথার শেষের সময় বলছি, মানে এই প্রশ্নের শেষে সংঘমিত্রাদি যেটি বললেন যে ভগবান বুদ্ধের কোন বাণী আমরা স্মরণ করতে পারি এমতাবস্থায়? ধৈর্য। আমাদের শিখিয়েছেন ভগবান বুদ্ধ ধৈর্য। কেউ সামনে যদি কেউ বলেও, হঠাৎ কিছু বলেও ফেলে, ধৈর্য, সঙ্গে সঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়া নয়, একটু থেমে যাওয়া। গৌতম বুদ্ধ শিখিয়েছেন নিরন্তর চলা, কিন্তু থেমে থেমে চলা, পজ নিয়ে নিয়ে চলা, হুড়হুড় হুড়হুড় করে দৌড়তে শেখাননি। বলেছেন থেমে চলো, অনেক দূর চলতে পারবে। বেশি যদি আগেই দৌড়তে থাকো, হাঁপিয়ে যাবে, আর এগোতে পারবে না। তাই আমরা যদি থেমে থেমে চলি, অন্যদিকের কথা যাই আসুক, যদি গালি বর্ষণও আসে, থেমে যেতে হবে, তারপর নিজের মতন করে তাকে উত্তর দিতে হবে, তার ভাষায় নয়। এইটুকুই আমি মনে করি। আমি পরবর্তীতে চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধা মীরা কাকিমা, অর্থাৎ মীরা বক্সী মহাশয়ের কাছে। যে কোনো জাতির উন্নতির অনেক কারণের মধ্যে সমৃদ্ধ ভাষা একটি কারণ। দুর্ভাগ্যবশত বর্তমানে ভাষার সৌন্দর্যের অবক্ষয়ের প্রভাব রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, অর্থনীতি, এমনকি ধর্ম ও ধারণ সংস্কৃতিতে এমনভাবে বিস্তার লাভ করেছে, যার ফলে নৈতিকতা তথা মানবতা আজ বিপন্ন। আমরা তথা এই প্রজন্মের ছেলেমেয়েরা কোন পথে নিজেদের পরিচালিত করবে, এই অবক্ষয়ের প্রভাব থেকে নিজেদের মুক্ত করতে পারবো? যে প্রশ্নটি শুরু থেকে এসেছিল অলকানন্দাদির কাছ থেকে, তিনি তার পরিবারের কথা বলেছিলেন। তারপর সংঘমিত্রাদির কাছে চলে এসেছিলাম, একই সমস্যার কথা। তাতে তার পরিসরটি একটু বড় হয়েছিল, যে পাড়া প্রতিবেশী হোক বা বন্ধু বান্ধব হোক বা আত্মীয় স্বজন। এবার শ্রদ্ধা মীরা কাকিমা যেটি বললেন, সেটি হচ্ছে আরো বৃহত্তর সমাজের কথা, একটি জাতির প্রশ্ন, জাতির গঠন। জাতির মেরুদণ্ড হচ্ছে সাহিত্য। যেমন আমি বললাম প্রথমেই যে সমম অজন্তি জনাহা ইয়স্মিন, এটি হচ্ছে সমাজ, যেখানে সবাই সমানভাবে চলে। সমানং মন্ত্রঃ সমিতি সমানি, সমানং মনঃ সহচিত্তমেষাম। ঠিক তার মতন করে সাহিত্য কাকে বলে না, যে সংস্কৃতি সহিতে সহিতে অর্থাৎ সঙ্গে সঙ্গে চলে, তাকে বলে সাহিত্য। আমি যদি আজকে তারিখে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্রের লেখা পড়ি, সাহিত্য সম্রাটের লেখা, বুঝতে পারবো সেই সময়কার সমাজের ছবি, সেই সময়কার সমাজের কিরকম ছবি ছিল, লেখার ভাষা কিরকম ছিল, বুঝতে পারছি। যখন আমরা আরো পুরনো দিকে চলে যাই, চর্যাপদের আমলে চলে যাই, তখনকার যে ভাষা শৈলী, বুঝতে পারছি তখন কিরকম ভাবে কথা বলা হতো বা কিরকম ভাষায় লেখা হতো, আর ভাষার মাধ্যম কি ছিল, পড়াশোনার মাধ্যম কি ছিল, এবং সেখানে যে সমস্ত কথা আমরা পাই, সেখানে বুঝতে পারি যে তখনকার সমাজ ব্যবস্থা কেমন ছিল। যত পুরনো সংস্কৃত সাহিত্য পড়ি, স্তরে স্তরে যত আমরা এগিয়েছি, দেখেছি কত পরিবর্তন এসেছে, কত বিবর্তন এসেছে।
কিন্তু আজকের যুগে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সেরকম কিন্তু উৎকৃষ্ট মানের সাহিত্য পাচ্ছি না, যেটি একেবারে হৃদয়ে গেঁথে যাবে এরকম সাহিত্য পাচ্ছি না। ভালো লাগে, অনেক লেখাই ভালো লাগে, ওই খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট পর মন থেকে চলে যায়, সেটা ভেতরে থাকে না। কিন্তু কেন থাকে না? গভীরতা নষ্ট হচ্ছে, বড্ড বেশি বহির্মুখী এখন আমরা। যত আমরা অন্তর্মুখী হব তত আমাদের লেখায় গভীরতা আসবে, যত আমরা ভাববো, যত আমরা চিন্তা করব। ওই মিস মেরি হেলকে স্বামীজি লিখেছিলেন না চিঠিতে, যখন মিস মেরি হেল বলেছিলেন যে আপনি সময় কখন পান স্বামীজি? আমি যে দেখতে পাচ্ছি রোজ পত্রপত্রিকায় আপনার সমস্ত বক্তৃতার খবর বেরোচ্ছে, আপনি এত সময় পান কি করে, এত পড়াশোনা করেন কি করে? স্বামীজি বলেছিলেন না না মেরি, সে চিঠির উত্তরে, আমার পড়াশোনা করার সামর্থ্য নেই, আমি পড়াশোনা করতে জানি না, অত লিখতে পড়তে জানি না, আমার অত সময় নেই, কিন্তু আমি গভীরভাবে চিন্তা করতে জানি, এবং গভীরভাবে চিন্তা করতে জানি বলেই আমি অগ্নি বর্ষণকারী জ্বালাময়ী বাণী আমার মুখে বেরিয়ে আসে। কাজে গভীর চিন্তা ভীষণ শ্যালো, এখন প্রত্যেকের চিন্তা বড্ড একদম ফ্লোট করছে, একদম শ্যালো, ওপরে ওপরে ভেসে ভেসে আছে। গভীর চিন্তার কারো অবকাশ নেই, কারণ একটা সামান্য 10 সেকেন্ডের রিল দেখবার অবকাশ নেই। 10 সেকেন্ডের রিলও কমে এখন হয়তো 2-3 সেকেন্ড মানুষ দেখে, আর শুধু ওই আঙুল চলবে। ওই আঙুল চালানোতেই হয়তো দেখা যাচ্ছে তার দিনের একটা সিংহভাগ সময় নষ্ট হয়ে যাচ্ছে। তারপর তার কোনো মতে দিনযাপন, কোনো মতে খাওয়া পড়া, কোনো মতে অর্থ উপার্জন, তারপরে সারাদিনের ক্লান্তি নিয়ে ঘুমটাও ভালো করে হয় না, কারণ এত ডিজিটাল কানেকশন, এত ডিজিটাল এফেক্ট, তার ঘুমটাও ভালো হয় না। সকালবেলা ঝিমোতে ঘুম থেকে ওঠা, তারপর সারাদিন ওই লড়াই, আর ওই ভেতর থেকে খিটখিটে, আর সবার সাথে ঝগড়াঝাটি, মনোমালিন্য। একটু যদি আমরা থামি, মাঝে মাঝে যদি একটু চুপ হই, নিজেকে যদি অন্তত সারাদিন বাদে একটু হলেও ভাবি, যা সারাদিনে আমি কাজের কাজ কতটুকু করেছি, আর অকাজের কাজ কটা করেছি, কটা ভালো কথা ভেবেছি, কটা ভালো কথা পড়েছি, আর কটা ভালো ভাবনা অন্যকে শুনিয়েছি। অন্তত এইটুকু যদি আমাদের আত্মানুশীলন থাকে, এইটুকু যদি আমাদের আত্মজিজ্ঞাসা থাকে, হয়তো আমাদের ভারত জাতি তার মহিমা থেকে সরবে না, এইটুকুই আমার বিশ্বাস। আমাকে এই আলোচনায় যোগদান করতে বলায় পল্লবীকে ধন্যবাদ। আর আমার পূর্ববর্তী বক্তারা তাদের বক্তব্য খুব সুন্দরভাবে রেখেছেন। পল্লবীকে তার জ্ঞানগর্ভ উত্তর দিয়েছেন যথাযথভাবে। আর আমাদের ছোটবেলায় কাউকে শালা বলাটাই অপরাধ ছিল, এবং আরেকটু বড় হওয়ার পরে একজনকে গালাগালি দিতে শুনেছি শুদ্ধ ভাষায়, বড় হওয়ার নন্দন বলে। কিন্তু আজকাল রাজনীতিবিদরা সব মাত্রায় ছাড়িয়ে গেছেন। বর্তমান আর্থসামাজিক পরিস্থিতির ফাঁক ফোকর দিয়ে সমস্ত দূষিত জিনিসগুলোই ঢুকে গেছে সমাজে, ভাষা সমেত। এখন তথাকথিত শিক্ষিত ও প্রতিষ্ঠিত লোকেরাও এর শিকার। রাজনৈতিক ব্যক্তিত্ব বলছিলেন সাদে প্রকাশ্যে শিক্ষিত নাগরিক ও ছোটদের মুখে অশ্রাব্য ভাষায় খুব স্বাভাবিক হয়ে যাচ্ছে এইসব। এই ভাষার অবলম্বনে চেতনারও অবলম্বন লক্ষ্য করা যাচ্ছে। আমার নিজের চোখে দেখা কোনো নেতা বা নেত্রীর অতি বড় কাট আউট, আর তার পায়ের কাছে ছোট করে স্বামীজির কাট আউট অত্যন্ত দৃষ্টিকটুভাবে রাখা আছে। এটা দেখে মনে হয় লোকের চেতনার বোধটাই কোথাও হারিয়ে গেছে। পল্লবীকে অনুরোধ করব এই ব্যাপারে সম্ভাব্য কোনো দিশার প্রতি আলোকপাত করতে। অনেক ধন্যবাদ। এত গুরুত্বপূর্ণ গভীর প্রশ্ন আমার কাছে, আমি খুব অক্ষম এত বড় একটা গভীর জিজ্ঞাসার উত্তর 2-3 কথায় দেওয়ার জন্য। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় ধনঞ্জয় পাল, আমার বিজয় কাকুকে। তার ডাক নাম বিজয়, তাই তিনি বিজয় কাকু বলেই আমার কাছে বেশি আদৃত। যে কথাটি আজকে কাকু বললেন, আমরা একই কথা আমরা কিন্তু দিদিদের কাছে শুনেছি, কাকিমার কাছে পেলাম। কোথাও কি একটা সমস্যা হচ্ছে। এই যে সবাই সবার উপর ঝাঁপিয়ে পড়ার যে একটা প্রবণতা,
এইটিকে আমরা আমাদের ভাষায় বলি ইগো। কেউ কেউ বলেন না না আমার একদম ইগো নেই, ওটাও একটা ইগো। তিনি ইগো থেকেই বলছেন। কে বলেছে আমি সবার সাথে মিলে চলতে পারি, আমার একদম ইগো নেই? এই আমার একদম ইগো নেই তাও একটা ইগো। এই বোধটা আমাদের নিজেদের মধ্যে আনতে হবে এবং সবার কাছে সেই বোধটা যতটুকু হয় একজনের মধ্যে হলেও যদি আমরা একটু জাগিয়ে দিতে পারি না, সবাই যদি একটু শান্ত হন, সবাই নিজের যেটি আমরা বলি রিয়েল সেলফ, সেইখান থেকে যদি একটু সংবেদন তারা পান, তাহলে আপনা হতেই যেটি পূর্ণমাদাহ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। আজকে আমাদের সঞ্চালক মহাশয় শ্রমিক তিনি একবার বললেন একটি কথা প্রথম দিকে, আত্মদীপ ভব, মানে আত্মা দীপ ভব। কে বলেছিলেন, কে শিখিয়েছিলেন? গৌতম বুদ্ধ, ভগবান গৌতম বুদ্ধ। নিজে দীপক হও, অন্যের অন্ধকার কাউন্ট না করে, অন্যের অন্ধকার গণনা না করে। কার ঘরে বাতি জ্বলছে না তোমার দেখার দরকার নেই, তোমার ঘরে বাতি জ্বালো। তুমি যদি আলোকিত থাকো, হয়তো তোমার ঘরের আলো দেখে কারণ মনে হতে পারে আরে আমার ঘরটা এরকম আলো নেই কেন, আমি তো বাতিই জ্বালিনি, ও সন্ধে হয়ে গেছে, রাত হয়ে গেছে, আমি টেরই পাইনি। ওই বাড়ি থেকে আলো এসছে বলে আমি এখন বুঝতে পারছি যে আমার ঘরে আমি বাতি জ্বালিনি। কাজে আমরা অন্তত নিজেদেরকে তো আলোকিত করি। এত বড় সমাজ, এত বড় একটা সমস্যা আমরা দুদিনে ঠিক করে ফেলতে পারবো না। নিজেরা তো আলো হই, নিজেরা তো দীপক হই। ওই পূর্ণমাদাহ একটা প্রদীপ থেকে অজস্র প্রদীপ তো জ্বলুক, কারণ একটা প্রদীপ থেকে যদি আরো হাজার হাজার প্রদীপ জ্বালানো হয়, প্রথম প্রদীপের শিখা কিন্তু অক্ষয় থাকে, সেটি কিন্তু কমে যায় না, এক চুলো কমে যায় না। আর মজার ব্যাপার কি জানেন, যখন আরো ওই হাজার হাজার প্রদীপ জ্বলে, ঠিক প্রথম প্রদীপটার মতনই তারাও কিন্তু সে সমানভাবে একই শিখায় জ্বলে। কাজে আমরা সবাই স্বরূপত ব্রহ্ম, আমরা সবাই স্বরূপত চৈতন্য। ব্রহ্ম শব্দটার সঙ্গে সবার হয়তো অতটা খুব একটা আত্মীয়তা নাও থাকতে পারে, কিন্তু আমরা সবাই চেতনা, চৈতন্য। আমরা কেউ তো নির্জীব প্রাণী নই। সুতরাং আমরা যে চৈতন্য, এই চৈতন্য বোধকে সবার মধ্যে জাগ্রত হওয়ার একটা প্রেরণা আমরা জাগাতে পারি নিজেরা দৃষ্টান্ত হয়ে। এইটুকুই আমি বলতে পারি। আমি নিজে যদি দৃষ্টান্ত হই, তাহলে আমাকে দেখে হয়তো আরো অন্যদের, আমার একদম নিকটের মানুষদের মধ্যে অনুপ্রেরণা জাগবে যে বাহ, ও তো দিনে দিনে ওর মধ্যে একটা জ্যোতি দেখছি, এত জ্যোতি তো আগে ছিল না, তাহলে আমার কেন নেই? তাহলে আমাকেও প্রচেষ্টা করতে হবে। প্রতিযোগিতা যদি করতেই হয়, ওই ব্যর্থ আর ওই ধরনের কি বলবো হিংসাত্মক আক্রমণাত্মক বহিরঙ্গ প্রতিযোগিতা না করে আত্মশুদ্ধিকরণের প্রতিযোগিতা থাকা ভালো। এইটুকুই আমি মনে করি। হয়তো এর দ্বারাই আমাদের একদিন সেই যে সমস্যা নিয়ে আমরা আজকে কথা বলছি, সেই সমস্যাকে আমরা অনেকখানি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো বলে আমার বিশ্বাস। সবাইকে আমার অনেক ধন্যবাদ। অনুষ্ঠান হৃদকমলের রাঙা রেণু। আজকের সন্ধ্যায় এই নামেই অনুষ্ঠানটি রাখা হয়েছে। এই নাম আপনারা বুঝতেই পারছেন যে হৃদকমলের রাঙা রেণু অর্থাৎ এখানে সেই হৃদয়ের কথাই বলা হয়েছে, হৃদয় রামের কথাই। এর আগে আমরা বোধিসত্ত্বর কাছে যে গানটি শুনলাম, যে মহারাজ কি সাজে এলে আজি পুরো মাঝে, সেইখানেও পুরো অর্থে এই হৃদয়পুরের কথাই বলা হয়েছে। সেই আমরা সারা এতক্ষণ ওরা প্রস্তুতি নিতে নিতে ততক্ষণ এই যে আলোচনাটি শুনলাম, একটি অনবদ্য আলোচনা। এই সব ঘটনাগুলি কিন্তু আমরা জানি, কিন্তু আমরা এই আমাদের হৃদয় আর আমাদের মাথার মধ্যে কতটুকুই বা ডিস্টেন্স, কিন্তু আমরা সমগ্র জগতের খোঁজ নিয়ে বেড়াই, তার ভালো মন্দের হিসেব রাখি, কিন্তু হৃদয়, নিজের হৃদয় আর নিজের মস্তিষ্কের মধ্যে আমরা এখনো মেলবন্ধন ঘটাতে পারিনি। যখন সেটি ঘটাবো তখনই কিন্তু আমাদের এই অন্বেষণ সার্থক হবে।
এই অনুষ্ঠানটিতে, এই হৃদ কমলের রাঙা রেণু, এই অনুষ্ঠানটিতে যারা অংশগ্রহণ করেছেন তারা হলেন শ্রীমতী সর্বরী পাঠক, শ্রীমতী ইন্দ্রাণী সেন, শ্রীমতী সঞ্চিতা মুখার্জি, শ্রীমতী মূর্ছনা ভট্টাচার্য, শ্রীমতী কাবেরী চ্যাটার্জি, শ্রীমতী উমা সান্যাল ও শ্রীমতী পল্লবী বসু দত্ত। বাদ্যযন্ত্র সহায়তায় পাখোয়াজে আছেন শ্রী তাপস বরণ দা মহাশয়, তবলায় শ্রীমতী শ্রেয়সী গোলদার মহাশয়া, পারকাশনে শ্রী অশোক গোলদার মহাশয়, বাঁশিতে মঞ্জু রানী। এখন আমরা আমাদের একেবারে আজকের অনুষ্ঠানের মূল এবং অন্তিম পর্বে এসেছি। আজকের অনুষ্ঠানের মূল উপস্থাপনা হৃদ কমলের রাঙা রেণু। তার আগে একটি ছোট্ট ঘোষণা। আচ্ছা, শ্রী অসীম কুমার ব্যানার্জিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের প্রিয় অসীম কাকু। হ্যাঁ, একটু আগে আমরা যে আলোচনাটি শুনলাম, আশা করি আজকে যখন আমরা ফিরে যাব তার রেশ নিয়ে যাব এবং আজকের দিনের যে মূল সমস্যা সেটি সমাধান করার চেষ্টা করব। অসীম কাকু, শ্রদ্ধেয়, হ্যাঁ একটু অসীম কাকু, হ্যাঁ শ্রীযুক্ত অসীম ব্যানার্জি মহাশয়, আপনারা সকলেই প্রায় তাকে চেনেন, নতুন করে ওনার সম্পর্কে কিছু বলার নেই। উনি এসছেন বরানগর থেকে, মাতৃমন্দির। আমাদের গুরুমন্ত কালচারাল সোসাইটির বরানগর মাতৃ স্মৃতি মন্দির থেকে এসছেন অসীম কাকু। উনি পল্লবীর হাতে একটি পুষ্পস্তবক তুলে দিতে চান। আপনি অনেক ধন্যবাদ কাকুকে।